সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। বিরোধী দলের আপত্তি, হইচই ও পাল্টাপাল্টি বক্তব্যে প্রায় 10 মিনিট কার্যত অচল থাকে সংসদ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সংসদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। প্রশ্ন আসে, মতের ভিন্নতা কি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি সংঘাতই হয়ে উঠবে সংসদের নতুন সংস্কৃতি? চলতি সংসদ অধিবেশন ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় উত্তপ্ত সংসদ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য বিএনপি, ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি, এবং রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ নেপালের 3 জেলা, 350-এরও বেশি মরদেহ উদ্ধার, নিখোঁজ 28 দেশের 1,500 পর্যটক, নেই বাংলাদেশি আটকে পড়ার তথ্য। সংসদে হট্টগোলের পর ওয়াকআউট বিরোধী দলের, আইন প্রণয়নে সহযোগিতা না করাই উদ্দেশ্য, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ নাহিদের। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক, সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন, চুক্তি সেপ্টেম্বরে, এগিয়ে নিতে চায় রাজনৈতিক সম্পর্ক। 3 বস্তিতে আবাসন নির্মাণে দেবে 10,000 কোটি টাকা। এবং স্বাধীনতা থেকে জুলাই অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা জাতীয় কবি, সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী। 31 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল প্রতিযোগিতা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি উত্তপ্ত সংসদ। জাহাঙ্গীর ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ছিল এবং প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। হইচই হয়েছে, 10 মিনিট কার্যত সংসদ অচলে ছিল। শেষ দিকে এসে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার কমিশনের দাবিতে বিরোধী দল ওয়াকআউট করেছে। বিরোধী দলের অভিযোগ, আপনারা জাতিসংঘে প্রতারণা করেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার সহ আমাদের মাননীয় এমপি সাহেব এবং আমাদের রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় টিভির সমস্ত কলাকুশলীদেরকে। আপনি যে ব্যাপারটা নিয়ে আসছেন, আমরা দুজনেই সংসদ থেকে এসেছি, সরাসরি আপনাদের এখানে এসেছি। সংসদে আমিও ছিলাম, আমাদের ডক্টর আতিক মুজাহিদও ছিল। তো আমরা দেখেছি সেখানে যে সংসদে আমরা আজকে ছিল বেসরকারি দিবস। এই বেসরকারি দিবসটা কথা বললাম আগে এই কারণে, কারণ এটাও ওখানে কথা হয়েছে, আমাদের মাননীয় বিরোধী দলের নেতা সেই কথাটা বলেছেন, এই জন্য আমি কথাটা বললাম। আজকে ছিল বেসরকারি দিবস, আজকে আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর ছিল, তারপর বিভিন্ন সিদ্ধান্ত প্রস্তাব ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি, কাজ করতেছি। পরবর্তীতে যখন আইন প্রণয়নের ব্যাপারে আসলো, এর ভিতরে ধরেন আমরা কথা বলতেছি, পরবর্তীতে কিছু বাক্য, কিছু কথাবার্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলি, এখানে বিধিনিষেধ আসে এবং সংসদীয় ভাষায় আমরা কথা বলি। আমরা পল্টনে বা আমরা শাহবাগে যে বক্তব্য দিই, সেই একই বক্তব্য যদি এখানে দেওয়ার চিন্তা করি বা চেষ্টা করি, এটা ঠিক হবে না, এটা ভুল হবে। হয়তো ল্যাঙ্গুয়েজগতভাবে এক এক রকম, একজনের গলার টোন এক এক রকম, এটা বাস্তবতা। তো এরকম কথা যখন বলছেন, তখন ওইখান থেকে আমাদের বিরোধী দল থেকে ওনারা একটু রাগান্বিত হয়েছেন। তারা বলেছেন যে না, এটা এভাবে বলা উচিত না। এবং পরবর্তীতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে চেয়েছেন, এদিকে আমাদের বিরোধী দলের নেতা উনি দাঁড়িয়েছেন কথা বলার জন্য। আমাদের মাননীয় স্পিকার তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে ঠিক আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেহেতু ফ্লোর দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেখ, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তারপর আমরা যেহেতু ছিলাম ফিজিক্যালি, সেই জন্য আমাদের এমপি সাহেব ছিলেন, সেই জন্য আমি বলছি। তো আমাদের স্পিকার সাহেব বলেছেন যে ঠিক আছে, আমরা একজনকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলো, আমরা তো এখানে কথা বলতে পারবো, এখানে তো আপনার কথা বলার সুযোগ আছে। আর আমি তো আপনাদেরকে প্রতিনিয়ত মাইক দিচ্ছি, এমন তো না যে না আমি শুধু সরকারি দলের কথা শুনতেছি, আপনাদের কথা শুনতেছি না, এই কথাগুলো বলতেছি না। যখন বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন, তখন আমাদের পিছন থেকে আমাদের এমপি সাহেবরা, আমি জুনিয়র সিনিয়র বলবো না, এমপি সাহেবরা দাঁড়িয়েছিলেন, তারা রাগারাগি করতেছিলেন, চিল্লাচিল্লি করতেছিলেন। আমাদের স্পিকার সাহেব একটা কথা বুঝাইতে চেষ্টা করছেন, যখন ফ্রন্ট লাইনের কেউ দাঁড়ায়, তার মানে উনি সিনিয়র,
সিনিয়র দাঁড়ায় গেলে তখন তো আপনার সেখানে বসা উচিত বা আপনাদের সেখানে যার যার চেয়ারে বসা উচিত। উনি বারবার এটা বলছেন, যদিও এটা হয়নি পরে ওনারা সবাই একটু চিল্লাচিল্লি করলো। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য কন্টিনিউ করতে বললো। যাই হোক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অল্প সময় বক্তব্য কন্টিনিউ করে ওনার বক্তব্য শেষ করেছেন। দেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে ফ্লোর পেয়েছেন, উনি ওনার মতো করে বক্তব্য দিয়েছেন। উনি একটা কথা বারবার বলেছেন যে যদি এইভাবে, এর আগেও আমাদেরকে উনি আন্ডারমাইন করার চেষ্টা করেছেন, বিভিন্ন সময় উনি আমাদের এই কথাগুলো বলেন, বা উনি মনে করেন যে উনি এখানে টিচার, আমরা এখানে ছাত্র, এরকম এই কথাগুলো আসছে। তো আসার পরে এক পর্যায়ে আমাদের উনি বললেন যে না, আজকে এই যদি উনি যেভাবে কথা বলছেন এগুলো যদি এক্সপান্স না করা হয় বা ক্ষমা না চাওয়া হয়, তাইলে আমরা এখানে না থাকাই ভালো, এই কথাগুলো আসছে। তখন স্পিকার মতো কথা বলেছে, উনি যেহেতু অভিভাবক, সংসদের অভিভাবক সুলভ কথা বলে চেষ্টা করেছে এই বিষয়গুলো জাহাঙ্গীর ভাই আমরা তো দেখেছি, আমরা দুই জানি। পক্ষকে নিবৃত্ত করার জন্য, শেষে পরবর্তীতে বের হয়ে আমি এসে ওইটা যেটা বলতেছি, নিবৃত্ত করার জন্য হয়তো এই রাক্ষোভটা ওনাদের মনে ছিল। পরবর্তীতে যখন ধরেন আমাদের আনুষ্ঠানিকতা শেষ, আমরা আইন প্রণয়নের দিকে যাচ্ছি, তখন আমাদের মাননীয় বিরোধী দলের নেতা আবার দাঁড়িয়ে বললেন যে এই যে আইন প্রণয়ন করা হচ্ছে এটা আজকে করার কথা না, আজকে হলো বেসরকারি দিবস। হ্যাঁ, এটা ঠিক যে আজকে বেসরকারি দিবস, এটা সত্যি কথা। বাট বেসরকারি দিবস হইলে সরকারি কোনো কাজ আজকে করা যাবে না, এরকম কোনো সাংবিধানিক নিয়ম নীতি নাই, গেল এটা। তারপরে উনি বললেন যে না, আমরা এই আইনগুলোর ব্যাপারে অনেক ধরনের প্রবলেমের কথা বললেন, এগুলা যে আমাদের সাথে আগে আলোচনা করবে, তারপরে আমাদের যে জুলাই সনদ এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন। তারা এক পর্যায়ে ওনারা বের হয়ে চলে আসছেন। এই হলো আজকের মানে মূল কথা। পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, হয়তো তখন ওনারা চলে আসছে। কথা যেটি বিরোধী দল যেটি বলছে যে সংস্কার নিয়ে এবং আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন, এবং এটাও বলেছেন, হ্যাঁ উনি এটা তার বক্তব্যতে বলেছেন যে সংস্কারের কার্যক্রম তো শেষ হয়ে যায়নি, আর আজকে যে আইনগুলো নিয়ে আসছে এখানে, আজকে যে ইয়েগুলো উত্থাপন করে, এগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেমন ছিল ট্রান্সফার অফ প্রপার্টি, এটা একটা আইন ছিল। তো জাতীয় মানবাধিকার কমিশন, এটা আরেকটা হলো গুম ও প্রতিরোধের এবং তাদের শাস্তি। এই তিনটা ব্যাপার নিয়ে আমরা আজকে মূলত উত্থাপন করছি, কিন্তু এটা আলোচনার দিবস তো এখনো ফিক্সড হয়নি। আমরা তো এগুলো আজকে উত্থাপন করবে, পরবর্তীতে আলোচনা হবে, এটা সাংবিধানিক নিয়ম। আর মূল আলোচনাটা হয় কিন্তু উত্থাপনের পরেই। তো ওনারা যেই বক্তব্যটা আজকে দিয়েছেন বা যে কথাটা বলেছেন, এটা আমরা যখন আলোচনায় যেতাম, আলোচনায় গিয়ে হয়তো সেটা নিয়ে আমরা আলোচনাটা করলে খুব বেশি ভালো হতো। তারপরে যাই হোক, ওনাদের বিবেচনা অনুযায়ী ওনাদের, এবং এটাও বলেছেন উনি, আমার মাননীয় বিরোধী দলের নেতা কিন্তু এটা বলেছেন যে আমরা যাচ্ছি, আবার উপযুক্ত পরিবেশ হলে আবার চলে আসবো, এটা বলছেন উনি। তো এই হলো বক্তব্য। ধরেন ওখানে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, আমরা দুইজন এমপি যখন সেখানে ছিলাম, এই সংসদের মূল উত্তপ্তর ব্যাপার ছিল এটা। এবং আমি মনে করি মূল উত্তপ্তর ব্যাপার ওনারা ওইটা বেশি গুরুত্ব দিয়েছে যে এখানে শাহবাগ বা পল্টনের বক্তব্য যদি আমরা সংসদে দেই, সেটা অসাংবিধানিক এরকম আর কি। আপনার কাছে আবার আসবো ডক্টর আতিক মুজাহিদ। সরকারের বিরুদ্ধে আপনারা যেটি বলছেন যে সরকার ওয়াদা ভঙ্গ করেছে, জুলাই সনদ সংস্কার, এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন। আপনাদের প্রতারণাটা এরকম যে আপনাদেরকে বলা হয়েছিল যে সংবিধান সংস্কার কমিটিতে আপনাদের নাম চাওয়া হয়েছিল, আপনারা কোথাও নাম দিবেন না, আবার আপনারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলবেন এবং এটা নিয়ে বাইরে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবেন, সেটিই কিন্তু বলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এবং যারা আছেন সবাইকে, সমালোচকদেরকে। সরকার প্রতারণা করেছে না বিরোধী দল প্রতারণা করছে, একটা এক্সাম্পল দিই ভাই। আজকে তো কেন জানি ওই জুলাই সনদের বইটা নিয়ে আসেনি, যেটা সবসময় বলে অক্ষরে অক্ষরে পালন করবো। 26 নম্বর ধারা, নোট অফ ডিসেন্ট নাই, অল এগ্রিড, কিছু পজিশন থাকে না যে সবাই মিলে একমত, মেজরিটিয়ান। সেখানে বলা হয়েছে যে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত সংখ্যা হবে, সে অনুযায়ী সংসদীয় সভাপতি দেয়া হবে। পাশাপাশি 3টা দায়িত্ব সবসময় ঐতিহ্যগতভাবে বিরোধী দলকে দেয়, অ্যাকাউন্টস, পাবলিক অ্যাকাউন্টস, বিভিন্ন প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট, আর একটা জিনিস আছে। তাহলে ন্যাচারালি 3টা, 13টা, 14টা পাওয়ার কথা। 10টাও যদি বিরোধী দলকে সরকারি দলের জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হিসেবে যদি দিত, তাহলে বুঝতাম যে জুলাইকে মিনিমাম ধারণ করে। তাহলে জুলাইয়ের সাথে প্রতারণা কে করলো? আমরা। আচ্ছা আসেন, আজকের ইস্যুটা কোথায় দাঁড়িয়েছে? এই আইন তো 20টা আইনকে ল্যাপস করা হয়েছে, তাই না? ওই সময় 133টা অধ্যাদেশে ইস্যুটা ছিল কি, এটা হচ্ছে অধিকতর ভালো আইন তৈরি করা হবে। দ্যাটস দ্য ইস্যুস। ওনারা বলছে, আসেন লাইনে আসেন।
অধিকতর ভালো করা হবে, জাস্টিফাই করা হবে, ফেসবুকে দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে, স্টেক হোল্ডারদের সাথে কথা হবে, সেমিনার কথা হবে। আপনি বলেন আইনটা আজকে তুললো, ওনারা বললো অনেক জাস্টিফাই। আপনি কি শুনেছেন কখনো যে সরকার এই গুম টুম প্রতিরোধ আইন নিয়ে 5টা সেমিনার করছে? না ভাই আপনি শুনেছেন? তাহলে জাতির সাথে বিরোধী দল প্রতারণা করেছি ভাই আমরা। আপনি খুবই চমৎকার আইন নিয়ে আসছেন, অসাধারণ আইন, গুম খুন, যেটা হলো আগের স্টাইলের আইনে আছে। ইভেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আমি পড়ে আসছি আইনটা ভালো করে, আজকে দেখে দেখে পড়ছি। কোনো কাহিনী নেই এটা দিয়ে আপনার গুম প্রতিরোধ কেন। এই যে আমরা দেখলাম যে মিরাজ শেখ, আপনার বিবিসি দেখলেন যে 12 এপ্রিলে কিভাবে তাকে অ্যাবডাক্ট করা হয়েছে, গুম করা হয়েছে কোস্ট গার্ড দিয়ে, এবং তার ফ্যামিলি দিয়ে অভিযোগ দিতে গেছে, তাকে জেল খাটা হয়েছে তারা। এখন পর্যন্ত সেই মিরাজ শেখ কোথায়? তো এরকম গুমের আইন তো আসতেছে, আবার ওই বাহিনী দ্বারাই নাকি ইনভেস্টিগেশন করাবেন। তো খুবই চমৎকার হবে, গুম কমিশনের আইন দিয়ে আবার গুম করা যাবে মানুষকে। তাহলে ইস্যুটা ছিল মানবাধিকার কমিশন, যেটা একটা ইউনিভার্সাল অ্যাপ্রুভ জিনিস ছিল, কারো কোনো ডিসেন্ট ছিল না, সেটাকে চেঞ্জ করে ভালো কিন্তু আপনি করতে পারলেন না, বরং একটা ডিসেন্ট। কেন এটা হলো? কারণ আপনি জুলাইকে যে চার্টার বলেন আর গণভোট যে ইস্যুটা ছিল, যে সংস্কার করে এগুলোকে আমরা একটা মানে কনস্টিটিউশনাল বডিগুলোকে আমরা নিরপেক্ষ না হলে অ্যাটলিস্ট একটা সিস্টেমের মাধ্যমে নিয়োগ করবো, সেই জিনিসটা বাধাগ্রস্ত হলো। সুতরাং আইনটা শুধু আইন না, তাহলে আইনটা যখন স্টার্টিং টু টকিং হলো, তার মানে হচ্ছে আপনি কিন্তু ইন দ্য প্রসেস অফ গিভিং দেম লেজিটিমেসি। আমাদের কিন্তু প্রশ্নটা বিরোধী দলের পক্ষ থেকে এইটাই, যে আপনি যে আইনটা উঠাইলেন, এই আইনটা তো আমরা দেখেছি ড্রাফট, এটা আসলে ইন করা মানে কি? এটা তো আপনি পাশ করে ফেলবেন। 2/3 মেজরিটি মানে কি? আপনি কিছু করতে পারবেন আলটিমেটলি। আর ওনারা আমাদেরকে সিস্টেমেটিক্যালি ঢুকাইতে চায় লেজিটিমেসি নেওয়ার জন্য। খেয়াল করেন, তাহলে এই আইনটা জনগণ বিরোধী আইন, তো এটা কয়দিন পর আপনার ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং ওনারা যদি কখনো বিরোধী দল, ওনারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এমন আইন, যে আইনটা উন্নত করার কথা উন্নত করা হইলো না, তা সেটাকে আপনি আমাকে ঢুকাইতে যাচ্ছেন। 2 নম্বর যেটা ইস্যু ছিল, এই যে আমি বলি একটা সেকেন্ড, হ্যাঁ, একটা বলি যে আপনারা বলছেন যে সিস্টেমেটিক্যালি ঢুকাইতে চাই বৈধতা নেওয়ার জন্য, কিন্তু আপনারা তো অলরেডি ঢুকে গেছেন। কোনটা ঢুকে গেছে? এই যে রাষ্ট্রপতি নির্বাচনে 2 ধরনের ইস্যু খেয়াল করেন। রাষ্ট্রপতি নির্বাচন আমরা কি অবৈধ? ওইটা না, বিষয়টা 2 ধরনের ইস্যু। আমরা তো ক্যান্ডিডেট দিয়েছি, এবং আমাদের ভোটারদের আমরা বলেছি যে আপনার ভোট বিরোধী দিকে দিতে পারবেন না। তা আগের সিস্টেম খেয়াল গেলেন করেন, কেন? আগের সিস্টেম না, আমরা তো বলেছি বাই ক্রস দিতে পারে। আমরা তো এটাই কিন্তু সরকারি দল বাইরে এসে বলছে, সরকারি দল তো সুযোগ খুঁজবে, ওনারা তো সব জায়গায় খুঁজবে যে 71 ক্রস হয় নাই, কারণ ওনারা নিজেরাই তো এটাকে ভায়োলেট করলো, আগামী বছরে করবে, এবং আমার বিশ্বাস ওনারা এগুলো সব পালন করবে, এবং 4র্থ বছরে গিয়ে বলবে যে আসেন আমি যে 11টা সারলাম, আমি সংস্কার করলাম, সব শেষ করে। দ্যাট ইজ স্ট্র্যাটেজি, কারণ ওনারা তো স্ট্র্যাটেজি বলে আর কি। তো আমি যেখানে ছিলাম, দ্বিতীয় ইস্যুটা ছিল কেন উত্তপ্ত হলো। খেয়াল করেন, কোয়েশ্চেনটা প্রথম করছে হাসনাত আব্দুল্লাহ। প্রথম আলোর একটা স্ট্যাটিস্টিক আসছে, আগামী সময় একটা স্ট্যাটিস্টিক আসছে পুলিশ ব্যুরো থেকে নিয়ে, সেই স্ট্যাটিস্টিক সে বলছে যে ইন্ট্রিম একটা ভাঙাচুরা, যেখানে আমরা কেন ইন্ট্রিমের সাথে আপনার কেন তুলনা করতে হবে? আপনি কি এত ডাউনে চলে গেছেন ভাই? আপনি নির্বাচিত সরকার, সব পলিটিক্যাল পাওয়ার আছে, পলিটিক্যাল শক্তি আছে। ইন্ট্রিম একটা জাস্ট ট্রানজিশন পিরিয়ড, এবং এটা তো দুর্ভিক্ষ হয়নি বাংলাদেশে, আইনের যে মানে ম্যাসাকার হয় নাই, এটা তো বাংলাদেশের মানুষের সৌন্দর্য, সেটার সাথে আমার তুলনা করেও আপনি দেখছেন আপনার অবস্থা খারাপ। সেটা একটু তুলে ধরছে যে আপনি যে 6 মাসে আপনি তাহলে কি করলেন আপনার মিনিস্ট্রি থেকে। এখন এইটা বক্তব্য ভাই, আপনি যদি বলেন আমাকে যৌক্তিক সমালোচনা করুন, বিএনপি ভাইরা আমাদের কি বলে, যখন যৌক্তিক সমালোচনা 180 দিনের একটা অ্যানালাইসিস দিলাম, আমরা যখন সংসদে প্রশ্ন করলাম, আপনি টু দ্য পয়েন্ট উত্তরে আসেন, তখন বলছেন না জেনেরিক কথা বলা যাবে না, আমাদের কাছে আলাদা ডাটা আছে। ওনারা বলছে ওনাদের গভর্নমেন্ট, এটা কি ধরনের টেকিং, মানে জাস্ট আপনি দায়িত্ব না নেওয়ার একটা মানুষের দিকে ব্লেমিং। এই জায়গাটাতে উনি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ ভাই প্রশ্নটা করেছে, কিন্তু প্রশ্নটা করছে যে 7 জন এমপির উপর আক্রান্ত হয়েছে, হান্নান মাসুদ হয়েছে, ব্যারিস্টার নাজিব হয়েছে, মামলা দিছে, কোনো অ্যারেস্ট হয় নাই। এইটাই ছিল কোয়েশ্চেন, যে এইরকম এবং সরকার দলীয় একজন বগুড়া বা সিরাজগঞ্জের একজন আক্রান্ত হয়েছে। প্রশ্নটা ছিল যে এইরকম এমপিরাও যদি আক্রান্ত হয়, তাহলে নিরাপত্তাটা কে দিবে? সে প্রশ্নটা খুব, উনি কিন্তু খুব অ্যাগ্রেসিভ প্রশ্ন করছে, তাও তো না। সেই প্রশ্নের আত্মাটা আপনি বলে আপনি জেনেরিক করতেছেন কেন? তাহলে আপনি বুঝতেছেন না কারে বলতেছে। বলতে 7 জন এমপি আক্রান্ত হয়েছে, এটাও বলে দিতে হবে যে আমি মাসুদ আক্রান্ত হয়েছে, আমাকে এখন আপনি প্রোটেকশন দেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জানে না? সবচেয়ে অপমানকর জিনিস হলো উনি প্রশ্নটা বলছে আমি 1 মিনিট শুনি নাই, তাহলে উনি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে প্রশ্ন করা হচ্ছে, উনি বলে 1 মিনিট শুনি নাই, আপনি আবার প্রশ্ন করেন, তাহলে উনি এখানে কি করে? 1 মিনিট যদি শোনে না, দায়িত্ব পালন করা, তাহলে রাষ্ট্র কিভাবে চালাবে? প্রশ্নটা হচ্ছে আমরা যে বিরোধী দলের দায়িত্ব 3-4টার মধ্যে একটা 1 নম্বর দায়িত্ব হচ্ছে অ্যাকাউন্টেবল করা, সেটা পার্লামেন্টে সে অ্যাকাউন্টেবল করবো জনগণের জন্য। সে অ্যাকাউন্টেবলের প্রশ্নটা করলে আপনি বলেন যে পল্টন ময়দান, আমরা কি নিউ পল্টনের কথা বলতেছেন না পুরাতন পল্টনের কথা? এটা আমার একটা প্রশ্ন। জি, আপনার কাছে আবার আসবো। রতন ভাই, আসলে মানে জাতির সঙ্গে প্রতারণাটা কে করছে? মানে সরকারি দল বলছে বিরোধী দল করছে, বিরোধী দল বলছে সরকার করছে, মানে কে করছে? আর সংসদে ছাত্রই বা কে, শিক্ষকই বা কে? প্রতারণার এই অভিযোগটা কিন্তু খুব মারাত্মক। প্রতারণা করছে দুইজনই, যদি দুইজনকে বলে তাহলে জনগণ এখান থেকে কি শিখবে?
মানে সবাই খালি জনগণের উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ তো ফলে একজন আরেকজনকে বলছে আপনি প্রতারণা করেছেন, ওরা বলছে ওনারা প্রতারণা করেছেন। আমাদের কাছে মনে হয় এই অন্তহীন বিতর্কের বীজ যেটা বপন হয়েছে এইটা বোধহয় শেষ হবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তহীন বিতর্কের ফাঁদে বাংলাদেশকে ফেলে দিয়ে গেছে এবং এই বিতর্কটা চলতেই থাকবে। ফলে এইভাবেই আমাদের পার্লামেন্টটা চলবে, যে পার্লামেন্টটা হওয়ার কথা আইনসভা, আইন মানে তো বিতর্ক হবে, আইনের তো ব্যাখ্যা সবাই একরকম দেবে না, দেবে না। এবং সেই কারণে আইনে এই স্পেসটা থাকবে যে যা কিছু লেজিটিমেট তা সবসময় মরাল নাও হতে পারে। ফলে মরালিটি অ্যান্ড লেজিটিমেসি এই দুটার মধ্যে বিরোধ সবসময় চলতে থাকবে। আইনে যা আছে তা সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে, কারণ শেখ হাসিনা তো একটা আইন দিয়ে চলতেন, সেই আইনকে তো আমরা ন্যায়সঙ্গত মনে করি নাই, যে কারণে তো অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। ফলে আইন মানতেই হবে, এটা যেমন ঠিক নয়, আবার আইন না মানলে চলবেও না। এইখানে যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যায়, কতটুকু মানবো আর কোন জায়গায় মানবো না, কোন জায়গায় একটা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, কোন জায়গায় আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোন জায়গায় দীর্ঘদিনের চলে আসা যে কনভেনশনগুলো সেগুলোকে সে আঘাত করে, কোন জায়গায় আইন আবার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, এই ডিবেটগুলো তো পার্লামেন্টে হবে। পার্লামেন্ট এই জন্য প্রাণবন্ত হয়ে ওঠে একটা ডিবেটের মধ্য দিয়ে। এই ডিবেটে প্রত্যেকে শেখাতে পারে, প্রত্যেকের কাছ থেকে শিখতে পারে। একজন নবীন পার্লামেন্ট সদস্য, তিনি তার হয়তো ওই বিষয়ে তার ধারণাটা ভালো আছে, তিনি যদি একটা আলোচনা করেন, চমৎকার একটা আর্গুমেন্ট যদি করেন, গোটা পার্লামেন্ট তো এখানে এডুকেটেড হতে পারে। শুধু পার্লামেন্ট হবে না, আমাদের এখন তো আমরা সব অন এয়ারে দেখছি, জাতীয় কিন্তু দারুণ বলেছেন, এরকম করে তারাও কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিতর্কের মধ্যে দিয়ে আমরা কিছু শিখছি। কিন্তু যখন হইচইটা হতে থাকে তখন কেউ কারো কথা শোনে না। হইচই, তখন মানুষ কিন্তু হইচইয়ের মধ্যে যুক্তিটা দেখে না, তারা দেখে পার্লামেন্ট সদস্যরা এরকম হইচই করছে, তার মানে এটা যদি পার্লামেন্টে হতে পারে তাহলে আমার স্কুল কমিটিতে, ম্যানেজিং কমিটিতে হবে না কেন, সেটা আমার মানে বিশ্ববিদ্যালয় সংসদে হবে না কেন। আমরা এই জায়গায় এই জন্য মনে করি যে পার্লামেন্ট হবে এমন একটা জায়গা, হিটেড ডিবেট উইথ ডিসেন্ট ম্যানার। কোনো জায়গায় কেউ ছাড় দেবে না, কারণ কেউ তো, প্রত্যেকে তো একটা জনগণের কমিটমেন্ট আছে তার পিছনে। ফলে এই বিতর্কের শেষ বিন্দু পর্যন্ত লড়তে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে তিনি একজন পার্লামেন্ট মেম্বার। তিনি মানে রাষ্ট্রের যে তিনটা অর্গান, যদি বলি লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ যে আইন দিয়ে চলবে সে আইন তো তৈরি হবে পার্লামেন্টে। জুডিশিয়ারি যে আইন দিয়ে বিচার করবে সেই আইনও তো তৈরি হবে পার্লামেন্টে। এই জন্য পার্লামেন্ট মেম্বারদেরকে তো আমরা যদি বলি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী এত উপরে কেন তারা উপরে, তাদের এই কারণে যে তাদের তৈরি আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত আর একটা আইন না আসছে। আমরা এই জায়গায় একটু মনে হয় যে একটু দেখা দরকার যে অনেকগুলো উত্তেজনা সৃষ্টি করার মতো বিষয় থাকবে, সেইখানে কিভাবে কত ডিসেন্টলি। আমরা আগের কিছু পার্লামেন্ট মেম্বারদের দেখেছি, তারা এমন এমন কথা পার্লামেন্টে বলতেন যে গোটা পার্লামেন্ট মেম্বারদেরকে অপমান করা হতো, আগে আমরা দেখেছি। আবার এমন কিছু পার্লামেন্ট মেম্বারকে দেখেছি অনেক অপমানজনক কথাটাকে এমন একটা উইট অ্যান্ড হিউমারের মধ্যে দিয়ে ওটাকে অ্যাকোমোডেট করেছেন যে মানুষ দারুণ, তো একটা বিতর্কমূলক পরিবেশটাকেও না, ওটার কথা বলছি না আমি। আমাদের এমন কিছু পার্লামেন্টেরিয়ান ছিল আমাদের দেশে, হ্যাঁ, যে যারা অত্যন্ত জটিল একটা বিষয়টাকেও কিভাবে একটা সরল করে ফেলা যায় সেই চেষ্টা করতেন। আবার কেউ ছিলেন পার্লামেন্টে এমন বিষয়ের অবতারণা করতেন যেটা আসলে পার্লামেন্টকে একটা মানে সার্কাসে পরিণত করে ফেলতো। ফলে দুইটা অভিজ্ঞতা তো আমাদের কাছে আছে না। বলে এইবারের পার্লামেন্ট আমাদের কিন্তু অনেক আকাঙ্ক্ষার একটা অভ্যুত্থান, মানুষের চিন্তার এবং আকাঙ্ক্ষার জায়গাটাকে এত দূর বাড়িয়ে তুলেছে। ফলে যারা এখন সরকারে আছেন তাদের কাছে দায় কিন্তু অনেক বেশি, কারণ একটা আকাঙ্ক্ষা তাদের কাঁধের উপরে আছে। আবার যারা বিরোধী দল তারাও কিন্তু এই পার্লামেন্টে এমন একটা ভূমিকা পালন করবে, সরকার যেখানে স্লিপ করতে চাইবে, সরকার যেখানে বাইপাস করতে চাইবে, বিরোধী দল সেখানে কিন্তু স্কিপ করতে দেবেন না। তারা বলছে না, এটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। ফলে এই ডিবেটটা দারুণ হওয়া উচিত। আমরা মনে করি যে পার্লামেন্টের ডিবেটটা খুবই দরকার, এসেনশিয়াল। উইদাউট ডিবেট একটা পার্লামেন্ট, এটা তো হাততোলা পার্লামেন্ট হবে। আমরা তো এই হাততোলা পার্লামেন্ট হতে দেখতে চাই না। একজন একটা সলিটারি ভয়েসও যদি থাকে পার্লামেন্টে। আতিক মুজাহিদ একটা প্রশ্ন তুলছিল যে বলা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিটি যে আইনটা বলছিল যাচাই বাছাই করা হবে, মূল জায়গাটা আসার আগে এই জায়গাটা বললাম এই কারণে, যখন আলোচনাটা হয়ে যায়
প্রতারণা করছেন আপনি, আপনি তখন আমাকে বললেন আপনি প্রতারণা করছেন, তখন কিন্তু মূল আলোচনাটা আড়ালে চলে যায়। সেই জায়গাটা আমি বলতে চাইলাম যে আমাদের অনেক সময় একটা হিটেড ডিবেটকেও লজিক্যাল জায়গায় নিয়ে আসা, যেমন এই প্রশ্নটা খুবই ভাইটাল। আমাদের তো অনেকগুলো বিষয় ছিল, আমাদের বিচার বিভাগ নিয়ে আমাদের কথা আছে না, আমাদের প্রশাসন নিয়ে কথা আছে না। তা বিচার বিভাগ এবং প্রশাসন এইরকম থাকলে আমাদের যে কোনো সরকারি ক্ষমতায় আসুক সে ডেমোক্রেসি এখানে অপারেট করাতে পারবে না। ঠিক তেমনি মানবাধিকার কমিশন সেটা কি, মানবাধিকার আইন সেটা কি, মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো কি হবে, গুম খুন বিষয়গুলো কিভাবে মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়, এবং মানুষ কিভাবে প্রোটেকশন পাবে, মানুষ কিভাবে একটা নিরাপত্তা পাবে যে আমি এই রাষ্ট্রের একজন নাগরিক, আমি একটা ভুল করলেও আমার জীবন হুমকির মুখোমুখি হবে না, সেই জায়গায় রাষ্ট্র আমাকে কোথায় প্রোটেকশন দেবে, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই একটা ডিবেট হতে পারে। এটা নিয়ে সময় নিতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। ফলে এই ক্ষেত্রে বিরোধী দল যে কথাটা বলেছে আমার মনে হয় যে এটা সরকার অবশ্যই অ্যাকাউন্টে নেওয়া উচিত। আবার এটাও খেয়াল রাখা উচিত আইন যেন, যে কোনো আইন তৈরি হওয়ার সময় যেন যথেষ্ট যাচাই বাছাই হয়। যারা পার্লামেন্টে আছেন এবং যারা পার্লামেন্টে নাই, তারা সবাই যেন এইটুকু মানে নিশ্চিত হন যে আইনটা করার সময় সমস্ত দিক, মানে বোথ সাইড অফ দ্য কয়েন, এটা দেখা হয়েছে, এদিকটাও দেখা হয়েছে ওই দিকটাও দেখা হয়েছে। সেটা যদি না হয় তাহলে কিন্তু একটা আস্থাহীনতার জায়গা তৈরি হবে, মনে হবে যে ব্রুট মেজরিটির জোরে একটা ব্রুটাল ল এখানে আবার তৈরি হয়ে গেল। জি, আপনার কাছে আবার আসবো জাহাঙ্গীর ভাই। যেটা আতিক মুজাহিদ বলছিলেন যে জুলাই সনদ আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, আপনারা বুকে ধারণ করেন, অনেক কথাই শুনি আপনারা নেতারা বলেন, কিন্তু যে আনুপাতিক হারে যে সংসদীয় কমিটির সভাপতি না হওয়ার কথা 26 নম্বর ধারায় 26 নম্বর ধারায়, সেটাতে তো সর্বসম্মতিক্রমে সেটা হলো, একদম তারপর সেটা আবার বাদ হলো কেন? তাহলে তো 14টা 15টা সংসদীয় কমিটিতে তাদের সভাপতি থাকার কথা বিরোধী দলের। অ্যাকাউন্টেবল করতে পারতাম জনগণকে, আমরা ধরতে পারতাম। আমি জাস্ট এর আগে একটু কথা বলি। আমাদের বিরোধী দল যখন বের হয়ে চলে আসছে তখন কিন্তু গুম খুন নিয়ে কোথায় কোথায় আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে, এটা কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে, হয়তো পাবলিক আমি শুনেছি, এটা আপনি হয়তো শুনছেন। উনি বলছে যে আমরা সেমিনার করেছি, এক জায়গায় একদিন একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, তারপরে Nothing else. বিভিন্ন স্টেক হোল্ডারদের না, সাথে কথা কথা হয়নি। বলেছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে। কেউ জানে না। এটা সংসদে যেহেতু বলেছে সেই জন্য আমি সেটা বলতেছি যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, ইউএনডিপি সহ বিভিন্ন রকম আমাদের বিদেশি যারা আমাদের বাংলাদেশের ইয়ের সাথে জড়িত তাদের সাথে কথা বলেছে, ওটা উনি বলেছে। তো এইভাবে ওনারা যখন চলে আসছে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে, সংসদে যেহেতু মহান সংসদে দিয়েছে সেই স্টেটমেন্ট আমি মনে করি সেটা সে বাস্তবতার ভিত্তিতে দিয়েছে। তারপরে আসেন যে আমাদের হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে, উনি কিন্তু শুধু জানতে চেয়েছে যে আপনি যে এই যে পরিসংখ্যানটা দিলেন এটা কিসের ভিত্তিতে দিলেন, আমাকে স্পেসিফিক দেন, আমাকে ওটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। আর যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছে এবং বলছে যে ব্যর্থ বা কি এই ধরনের কথাবার্তা বলছে হাসনাত, সেই জন্য হয়তো উনি ওইভাবে প্রশ্নটা করেছে। তারপরে ধরেন আমাদের তো আর আমাদের শফিক ভাই, আমাদের এমপি, আরেকজন এমপি, উনি বিভিন্ন জায়গার কথা বলছে, তখন উনি বলছে যে আপনি স্পেসিফিক যদি আমাকে বলেন যে কোন এমপি আক্রান্ত হয়েছে, আর কোন এমপি আক্রান্ত হয়েছে তার নিজের লোককে আবার গ্রেপ্তার করেছে, আপনি আমাকে এই স্টেটমেন্টটা দেন এবং স্পেসিফিক বলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জাস্ট ওইটাই জানতে চেয়েছিল যে আপনাকে স্পেসিফিক যদি আমার না করেন তাহলে আমি কোনটা নিয়ে আমি কথা বলবো বা আমি কোনটাকে অ্যাকশনে যাব, এই টাইপের কথা বলছে। তারপরে আপনি আমাকে বললেন হলো এখন সংসদীয় এখন ধরেন আমরা জুলাই সনদ যখন তৈরি হয়, আমরা যখন জুলাই সনদ যখন আলোচনা হয়, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন অনেকগুলো ব্যাপার নিয়ে তো কথা হয়েছে। এখানে আমাদের প্রায় কটা 32টা না তার বেশি টোটাল, 32টা ইয়ে নিয়ে আমাদের কথা, আইটেম নিয়ে আমাদের কথা হয়েছে। তো সেখানে কিন্তু ধরেন ম্যাক্সিমাম জায়গায় আমাদের বিএনপির, আমি যেটা দেখেছি, আমি তো ওটার সাথে জড়িত ছিলাম না, বাট আমি যেটা দেখেছি আমাদের জুলাই সনদে যেটা আছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এটা কিছু নাই, পড়ে আসছে সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওখানে কিন্তু একটা স্পেসিফিক কথা আছে যে যারা নির্বাচিত হবে, যারা সরকারে যাবে, তারা জনগণের ম্যান্ডেট অনুযায়ী এই জায়গাগুলো কভার করবে, এই জায়গাগুলো এখন 26 নম্বরটা যেহেতু এমপি সাহেব বলতেছে, আমি হয়তো এমপি সাহেবের কথাই আমি ধরে নিলাম যে এমপি সাহেবের কথাই সত্যি, উনি তার মিথ্যা বলবে না, এমপি সাহেবের কথাই সত্যি। যদি সত্যি হয়ে থাকে, আমরা তো প্রথম থেকে কিন্তু আমরা আমাদের বিরোধী দলের সাথে কথা বলতেছি এবং কোন কোন সংসদ কোন কোন কমিটিগুলোতে তারা থাকতে চায়, এগুলো নিয়ে কিন্তু আমি যেটুকু জানি, হয়তো আমার জানা কম বেশি হইতে পারে, আমি যেটুকু জানি যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, ডেপুটি স্পিকার নিয়ে কথা হয়েছে, ওনাকে বলা হয়েছে, বাট সেটা ওনারা প্রথম থেকে করেন নাই। কেন করেন নাই এটা ওনারা বলতে পারবেন। বাট বিএনপি বা সরকারি দলের কিন্তু মিনিমাম কোনো ইয়ে ছিল না,
আস্থাহীনতায় ভোগেনে ওনাদের প্রতি যে ওনারা যদি আমাদের সাথে আসে আমাদের এই সমস্যা হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনও চেষ্টা করে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে ভেরি মাচ কনসার্ন যে উনি বিরোধী দলকে নিয়ে সুন্দরভাবে এই সরকারটা পরিচালনা করতে চায়। দেখেন, যখন জ্বালানি তেলের সমস্যা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্টেট বলল যে আমরা একটা কমিটি করব, সেই কমিটি কিন্তু কোনো আনুপাতিক হারে না, আপনারা আমাদের অর্ধেক দিবেন, আমরা অর্ধেক, দুই পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে আমরা কিন্তু সেরকম কমিটি করেছি। তার মানে আমাদের তো সেই সদিচ্ছা আছে, আমরা তো সরকারটা খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এবং গণতন্ত্রের কল্যাণে আমরা পরিচালনা করতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতে চান। তো কাজে এখন কোনো ক্ষেত্রে হয়তো ব্যত্যয় হইতে পারে, আমি যে বলিনি একদম সব জায়গায় কোনো জায়গায় ক্ষেত্রে ব্যত্যয় হইতে পারে, ব্যর্থ হইলে সেটা যদি আমরা আলোচনায় থাকি, আলোচনা করি এবং সেটা যদি প্রপারলি করা যায়, তাহলে তো আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যায়। আর সংসদের আলোচনা আপনারা তো আজকের সিচুয়েশনটা দেখেছেন, এখন কিন্তু ওই মানে আমরা যদি আগে টার্গেট করে থাকি আমরা ওয়ার্কআউট করবো, সেটা অন্য জিনিস। কিন্তু কথা হলো যে স্পিকার বারবার কিন্তু বলছে, এবং স্পিকার কিন্তু একটা কথা বলছে যে আমি 40 বছর যাবত এই সংসদে বসা আছি, আমি কিন্তু দেখি যখন স্পিকার কোনো কথা বলে, হ্যাঁ সব সরকার আমলে হয় না এটা, কিন্তু ওখানে স্পিকারের সর্বোচ্চ অভিভাবক, উনি যখন একটা কথা বলেন সবাই বসে বলেন, হ্যাঁ সবাই ফলোর পাবেন। কিন্তু আমরা কিন্তু আজকে সেটা করি নাই, আমরা মানে ওনারা বিরোধী দল সেটা করে নাই। তা আমার কথা হলো যে আজকে করে নাই দেখে কালকে করবে না তা না, আমরা সেটা সুন্দরভাবে আশা করি। আমার মনে হয় আজকে যেটা হয়েছে হয়তো এটা চেঞ্জ হবে, এবং আগামীতে হয়তো ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে সবাই মিলে দুই পক্ষই আরও ভালোভাবে আমাদের সংসদ পরিচালনা করবে, এটা আমি আশা করতেছি। হ্যাঁ, ডক্টর আতিক মুজাহিদ, আপনাদেরকে তো মানে যখন সংসদ শুরুর আগেই তো ডেপুটি স্পিকার অফার করা হয়েছিল, তখনও তো আপনারা নেন নাই। আবার সংসদীয় কমিটিতে নাম প্রস্তাব করা হলো আনুপাতিক হারে, তখনও নেন নাই। এখন আবার আনুপাতিকের বিষয়টা আনতে কিসের আনুপাতিক হারে সংসদে ডাকছে আমাদের? সংসদীয় কমিটিতে কি কমিটি? সংবিধান সংস্কার সংশোধন কমিটিতে আমরা যাবো। সংস্কারের শপথ নিয়ে আপনি তো নিজে তেলে জাতির সাথে বেয়াদবি হচ্ছে। আমি বলি ভাই, তাহলে আপনি গণভোটকে মানতেছেন না। দুইটা অপশন, আপনার প্রথম বলতে হবে আমরা গণভোটকে ডিনাই করি, ফার্স্ট কল বিএনপি, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে সংশোধন সংস্কার। আমাদের অবস্থান হচ্ছে জনগণ 70% দিয়ে বললো সংস্কার পরিষদ, শপথ দিলেন আমাদেরকে সরকারিভাবে, এখন বলতেছেন আপনি এটা মানার দরকার নেই, বিএনপি যেটা বলে সেটা করে। ওই ডিবেটে আমি যাবোই না, ওটা আমার ডিবেটই না। সংশোধন কমিটি যাওয়ার ব্যাপারে আমরা তো রিজেক্ট করেছি। যেটা আমি জাস্ট উদাহরণ দিলাম, যেটা আপনি নিজের থেকেই বলছেন, আপনি যে প্রতারণার সংজ্ঞায় বলছেন যে প্রতারণা কে কারে করছে, তাহলে আপনি যেটা সারাদিন জপেন যে আপনার অনেকগুলো নোট অফ ডিসেন্ট দেন, সেগুলো তো মানেনি নাই, ঠিক আছে? যেহেতু আমি নোট অফ ডিসেন্ট দিছি, আমি জিতেছি, আমি মানবো না। কিন্তু যেটা নোট অফ ডিসেন্ট দেন নাই সেটাও তো মানলেন না, তাহলে আপনি প্রতারণাকে আমি করছি না আপনি করছেন। কথা ক্লিয়ার? আপনার তো চলেই গেছে, এটা তো আর কোনো সুযোগই নেই। আপনি অলরেডি বাইপাস করে চলে সব কমিটি দিতেছেন, এটা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি বলি ভাই হবে না ভাই, ডেপুটি স্পিকার বলে দিস, আমি বলি এটা তো নিউজ হয়েছে না, ডেপুটি স্পিকারের ইস্যুটা, ডেপুটি স্পিকার কোথায় লেখা আছে নিতে হবে, ঠিক আছে? কোনো জায়গায় জুলাই সনদ করা আছে, জুলাই সনদের পিস বাই পিস, সে একটা দিয়ে আরেকটা বাইপাস করা দরকার নেই। কেন আমার বলে ডেপুটি স্পিকার চেয়ে গুরুত্বপূর্ণ পদ কি জানেন? এই সংসদীয় কমিটি। কেন? আপনার মন্ত্রণালয়গুলো অ্যাকাউন্টেবল করবেন কেমনে? সংসদীয় কমিটির সভাপতির নেতৃত্বে। তখন কিন্তু আপনি মন্ত্রণালয় কোথায় কি উইকনেস সেটা আপনি ধরতে পারবেন। এখন কি কে কারে ধরবে? আপনার রাষ্ট্র যে অ্যাকাউন্টেবল করতে চান, রুল অফ ল আনতে চান, আপনি সংসদকে ফাংশন করতে চান, তাহলে এইগুলো আপনার লাগবে। তাহলে আপনার মন্ত্রীকে আমি ধরতে পারবো? আজ নান কোয়েশ্চেনেবল, আমার মন্ত্রীকে কোয়েশ্চেন করার দেওয়ার সুযোগ নেই, আমরা 2/3 মেজরিটি, তাহলে নো নিট, আপনি যে ইচ্ছা এইভাবে চালান। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ যে বাংলাদেশ একটা চেঞ্জের দিকে যাবে, সেটার সুযোগটা ছিল এইরকম। কারণ এটা সবাই মিলে একমত হয়েছি, নাহলে তো আমরা একমত হইতাম না। তাহলে ওই সময় একমত হলেন, এখন আবার চেঞ্জ হলেন। এখন কি এমন হয়ে গেল যে ভোটে জেতার পর মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল, আমার ভালো লাগে না, আজকে আমার মন ভালো নাই, সুতরাং আমি জুলাই সনদ মানবো না, এরকম? এটা আপনার বুঝতে হবে, শুধু বিএনপির না, এটা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ, এটা সবার রক্ত, এটা কিন্তু একজনের রক্ত না, কোনো দলের রক্ত না। তাহলে বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে আমরা এখানে এগ্রিমেন্টে আসছি, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট যে বাংলাদেশকে আমরা পরিবর্তন করব। তো সেখানে আপনাকে সবাই মানতে হবে এটা। তো তাহলে আমরা সাইন করলামটা কেন? তাহলে মিনিমাম জায়গাটাও মানা হচ্ছে না, মিনিমাম পরিবর্তনটা হচ্ছে না। খুবই আফসোসের একটা বিষয়। উনি যেটা প্রথম আমার অফিয়ারে বলেছিলাম যে আমাদের এটা সবারই আকাঙ্ক্ষা এই পার্লামেন্টে রিয়েলি ভিজিবল হোক, মানুষ সত্যি কথা বলতে। আমি যেদিন ক্যাপাসিটি কোর্সে গেছিলাম, আমাদের সব 4 কর্নার অফ দ্য পিপল আমাদের এই কীগুলো আমাদের পার্লামেন্টের বক্তব্য দেখে। আমি তো নিজেও মনে করি যে আমাদের কথাগুলো জাতি দেখতেছে, শুনতেছে, আকাঙ্ক্ষা তৈরি হইতেছে। কিন্তু আপনার এরকম আচরণ করা যাবে না, কারণ বিরোধী দল তো আপনার কোনো ক্ষতি করতেছে। বিরোধী দল কি সংসদ দেশ চালাইতেছে? এখন বিরোধী দল জাস্ট আপনার কমেন্ট দিতেছে। সে বিরোধী দলকে আপনি রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন, আইন, নিয়ম মানে একেবারে সব মেনে চলতে হবে। কিন্তু ওয়াকআউট করে আপনারা কি অর্জন? ওয়াকআউট কি? আমি জাতিকে জানাইলাম যে এমন একটা জিনিস ঘটতেছে, গায়ের জোরে বা মেজরিটির জোরে করতেছে, যে জিনিসটা আপনাদের ক্ষতিকর হবে। এই আইন 2টা করলে
আপনারা সবাই সাফারিং করবেন। যার উদাহরণ দিলাম, মিরাজ শেখ অলরেডি গুম হয়েছে, অ্যাড্রেস করতেছে না, মন্ত্রীদেরকে প্রশ্ন করতে দিচ্ছে না, মন্ত্রীরা উত্তরটা ডাইভার্ট করার চেষ্টা করতেছে, আপনার নিয়ে যাচ্ছে, আপনার আচরণ ঠিক হয়নি। ভাই 2000 মানে বিএনপিও তো বিরোধী দল ছিল এক সময়, ওনাদের আমি চাই না ওনাদের নেতা নেত্রীদের বক্তব্যকে আমাদের জানা নাই। আমি আজকে নিজেরা দেখছি যে ওনারা কি কথা বলছে। এগুলো যদি আমি একটি স্পিচ একদিন যদি বলে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি দিব যে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন সরকারি দলকে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কতটা হট্টগোল করছে কি করছে না। আমি এটা চাই না, কারণ আমরা বেগম জিয়াকে সম্মান করি, বেগম জিয়া হয়তো খুবই শান্তমানী ছিল। ওটা একটা আওয়ামী লীগের সাথে এগুলো করার দরকার ছিল আমার কাছে মনে হয়, কারণ আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট দলের সাথে। কারণ অ্যাটেনশন আপনাকে তো মিনিমাম স্পেস দিতেছেন। আপনি যদি সেই প্র্যাকটিস নিয়ে এসে বলেন যে আমরা 50 বছর ধরে বিরোধী দলরা কখনো কিছু পায় নাই, সুতরাং আপনাদেরকে আমরা দিব না, আপনাদেরকে কাজ করতে দিব না, আপনাদেরকে আমি বলি শোনেন আচরণ এটা এরকম হচ্ছে। আপনারা ভাই আমি সত্যি কথা বলি, খুবই বোদার্ড। আপনি আমার ইলেকশন নির্বাচিত হওয়ার পরে এটা কি অধিকার আছে আমার এখানে গিয়ে একটা, আমি খুবই শকড যে একজন পার্লামেন্টের, আমি নাম বলতেছি না, উনি কিভাবে গিয়ে বলে এটা আমার নাম আসে নাই কেন নির্বাচিত, আমাকে অ্যাসাইন করা হয়েছে। ভেরি মানে ওই অঞ্চলের মানুষের সাথে মক্কারি করা। আমি নির্বাচিত হয়েছি, আপনি আমার এখানে গায়ের জোর আসি বলছেন আমাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, এটা তো মকারি কাইন্ড অফ। হোয়াট ইজ দিস? তাহলে আমি ছেড়ে দিই, আপনি সেখানে চালান। তাহলে আমাদেরকে থাকা দরকার নেই ঠুনকো করে। সেকেন্ড, প্রশাসনিকভাবে নানাভাবে যদি বিরোধী দলকে কর্নার করেন তাহলে আপনার খুব লাভ হবে না। রাষ্ট্র হিসেবে আবার সেম স্টাইলে আমরা যাব, এটা আমরা কেউ চাই না। রাষ্ট্র ফাংশনেবল হোক, বিরোধী দলের স্পেস থাক। বিরোধী দলকে সরকার পতনে আন্দোলন করছে আপনার সাথে? বিরোধী দলকে আপনি কি আপনি বলেন বিরোধী দল সরকার পতন আন্দোলন করছে ভাই? না না না, তাহলে আপনার মিনি সমালোচনা নিতে পারতেছেন না। একটা আইন ভালো আইন হলে আপনি বলেন জাস্টিস সিস্টেম ভালো হইলে কি সবার উপকার হবে না ভাই? পুলিশ সংস্কার হলে সবার উপকার হবে না ভাই? মানবাধিকার রক্ষা হলে সবার উপকার হবে? এটা কি কোনো দলের? আমার প্রশ্ন হচ্ছে এটা কেন মানা হচ্ছে না, কেন ভালো আইন? তাহলে আপনি যদি এইরকমই মনে হয় যে না বিরোধী দলের সমস্যা, এই আইনটাকে আমি আজকে বললাম আপনারা জনগণের জাস্টিফাই দিয়ে দেন। জনমত যাচাইয়ের একটা অপশন আছে না, সবাইকে দিয়ে দেন। আপনি তো বললেন জনগণের কাছে জাস্টিফাই দিয়ে দেন, জনগণ কিরকম ল চায় যদি আপনি আস্থা রাখতে না পারেন। সুতরাং যৌক্তিক বিচারণ অনেক জায়গায় অনেক কিছু আছে, সেগুলো করতে হবে। না হলে এই রতন ভাই, যে সংবিধান সংস্কার কমিটি, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা তো শুরু থেকেই আছে। তো সরকার তো সংবিধান সংস্কার কমিটি করেছে এবং বিরোধী দলের নাম চাওয়া হয়েছিল, বিরোধী দল সেখানে নাম দেয়নি। এবং এই না দেওয়ার ফলে আসলে বিরোধী দল একটি সুযোগ হারলো কিনা, এটি একটি দিক, যে আইনি বিষয়গুলো নিয়ে ডিবেট করার ক্ষেত্রে। কারণ বিএনপির তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিএনপি চাইলেই করতে পারতো, কিন্তু তারপরে বিরোধী দলকে ডেকেছিল, কিন্তু বিরোধী দল সেই সুযোগটা নেয়নি। এটা একটি দিক। সরকারি দল কি বিরোধী দলকে কর্নার করছে কিনা বা স্পেস দিচ্ছে? পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন বলি তখন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এখন একটা পার্লামেন্টে যদি একটা দলের 213টা সিট থাকে, এই নাম্বার স্যাংটিফাই মানে নাম্বার দিয়ে সে অনেক কিছুকে মানে কভার করে ফেলতে পারে। সেই সময় কি করতে হবে, পার্লামেন্টে যাদের এইরকম ব্রুটাল মেজরিটি আছে তারা যেন ব্রুটাল শাসনে না যায়, তখন তাদের একটু সফট হতে হবে। এই কারণে যে তাদের তো আইন তৈরি করা, আইন বাতিল করা সমস্ত ক্ষমতা তাদের আছেই। তো পার্লামেন্টে একটা ডিবেট করার জায়গাটা থাকুক, এইটুকু হচ্ছে তাদের ধৈর্যের পরিচয়টা দিতে হবে। কারণ এখানে যেটা আতিক মুজাহিদ সাহেব বলেছেন যে এখানে বিতর্ক করে তো আর রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলতে পারবে না, বিতর্ক করতে পারবে। তো এই বিতর্কটাও লজিক্যাল অ্যান্সার যদি দিতে পারে খুবই ভালো হয়। যে কথাটা বললেন, এখন বিরোধী দল কেন এই তাদের অফারটা, সরকারি দলের অফারটা নেয় নাই, এটা তাদের বিষয়। এটা তার নীতিগত কারণে নেয় নাই নাকি এটা একটা টেকনিক্যাল কোশ্চেন ছিল, সেটা একটা বিষয়। জাতির সাথে ভাই প্রতারণা হবে। 70% ভোট দিছে একটা কাজে, আপনি আরেকটা নিতেছেন। প্রতারণার কথাটা বারবার ব্যবহার করলে হয় কি, প্রতারণার সেই ভারটা কমে যায়। যেমন ধরেন এখন এই প্রশ্নটা তো বারবার আসবে, কিরকম আসবে, যে সংস্কার পরিষদের জন্য যে শপথটা নিল সেই শপথের ভ্যালিডিটি কি থাকলো? কারণ নির্বাচনটা হয়েছিল সংসদীয় নির্বাচন। তা সংসদীয় নির্বাচনের যারা সংসদ সদস্য তারা কি কি শপথ নিতে পারেন, কার অধীনে এই শপথটা নিতে পারেন, এই বিতর্কটাও তো চলতে থাকবে। এবং আমি শেষ করি, আমারটা শেষ করি, আপনার কথা বলেন, ফেসিলিটেট করে দেই। আমি যে সংসদের যে কমিটি আছে, কি সংশোধন কমিটি, সংবিধানে কোথাও সংশোধন কমিটি নাই, হইতে হবে বিশেষ কমিটি ফর সংশোধন কনস্টিটিউশন। এটাও ইনভ্যালিড, আমি বলি কিছুই লাগবে না ভাই, কিছুই লাগবে না। আমাদের সংবিধান অনুযায়ী যখন 2/3 মেজরিটি থাকে, তখন এই 2/3 মেজরিটি দিয়ে তারা সংবিধান সংশোধন করতে পারবেন, তারা নতুন আইন তৈরি করতে পারবেন, তারা অনেক কিছু করতে পারবেন। চেষ্টা করতেছি। এখন 26 নম্বর ধারায় যেটা বলা হয়েছিল, যদিও জুলাই সনদ নিয়ে একটু প্রশ্ন আছে, জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করেনি, করেছে কখন,
12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরে 16ই ফেব্রুয়ারিতে তারা না, আগে স্বাক্ষর করছে। করছে 16ই ফেব্রুয়ারি। ইলেকশন একদিন আগে, হ্যাঁ। একদিন আগে, একদিন না দুদিন আগে করছে। আচ্ছা, তাহলে সেই যে করলেন, তার মানে তারা তাহলে প্রথমে তারা করেননি। প্রথমে তো যেমন আমরা আমাদের বাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এখানে আমরা আলোচনা করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে যা, আর সনদে যা লেখা হচ্ছে আমাদের দলের গুরুত্ব কতটুকু এটা বড় কথা না, কিন্তু আমরা যেটুকু বিবেচনায় দেখেছি এটার সঙ্গে একটা অসঙ্গতি থেকে যাচ্ছে, সে কারণে আমরা স্বাক্ষর করি নাই। সে কারণে এনসিপিও হয়তো কোনো কারণে করে নেই, পরে তারা করেছে। যাই হোক, এই যে করলো না, তারপরেও যেটা হলো 26 নম্বর ধারায় যেটা আছে, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠানের কমিটি এবং জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কমিটি, এগুলোর কথা বলা আছে যে আনুপাতিক হারে করা হবে। আমাদের সংবিধান অনুযায়ী 50টা আমাদের কমিটি করার, সংসদীয় কমিটি করার মানে বিধান আছে। এ পর্যন্ত 41টা হয়েছে, এখন 9টা এখনো হয়নি। এগুলো নিয়ে তো ডিবেট হতেই পারে, কমিটিতে কারা থাকলেন, কারা সভাপতির পদ পেলেন, কারা এখানে গুরুত্বপূর্ণ পদ পেলেন, এই ডিবেটটা হতে পারে। কিন্তু এই ডিবেটটা কিন্তু আবার আমাদের যতখানি কর্তৃত্ব করার জায়গা থেকে ডিবেট, ততখানি কিন্তু আইনের ডিবেটটা অতটা না। ফলে এই ডিবেটটা যখন হবে তখন আমাকে কমিটিতে জায়গা দিল না বলে কি আমরা বিরক্ত করছি? বিষয়টা যেন এইভাবে না আসে, বিষয়টা যেন আসে এটা অধিকারের প্রশ্ন, এটা কর্তৃত্বের প্রশ্ন নয়, এটা একটা জবাবদিহির প্রশ্ন। এটা আমরা পার্লামেন্টকেও একটা অ্যাকাউন্টেবল করতে চাই, এবং জনগণও কিন্তু এই জিনিসগুলো দেখবে। প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে আমাদের যে পার্লামেন্টটা চলছে, এই পার্লামেন্টের টাকাটা তো ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জনগণও দেখতে চাইবে এই পার্লামেন্ট কতটা ফ্রুটফুল হচ্ছে। এই পার্লামেন্ট এমন বিতর্কগুলো করছে যে বিতর্কটা হয়তো এন্ডলেস ডিবেট উইথ ফ্রুটলেস রেজাল্ট, এরকম যদি হয় তাহলে মনে হয় তাহলে কি সময় নষ্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা যেহেতু পার্লামেন্টে নাই, তারা দুইজনেই পার্লামেন্টে আছেন, তাদের কাছে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে চাইবো, আমরা জানতে চাইবো সরকারি দলের রিজনেবল বিহেভ এবং বিরোধী দলের রেসপন্সিবল কাউন্টার, এই দুটোই যেন ওখানে থাকে, যার মধ্য দিয়ে যেন বেরিয়ে আসে এত রক্তের মধ্য দিয়ে যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আইনে কতটুকু আছে, বাস্তবে কতটুকু আছে, লিখিত কতটুকু, ইন পেপার কতটুকু আছে, প্র্যাকটিসে কতটুকু আছে, এবং পাবলিকের অ্যাসপিরেশন কি আছে, এবং পাবলিক কি ডিজার্ভ করে, পাবলিক কি পেলো। যেমন গোটা দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা দেখেন, মানুষের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়ে আছে না, কিংবা দ্রব্যমূল্যটা এখনো নিয়ন্ত্রণের মধ্যে যে আনা যাচ্ছে না, কিংবা বেকার সমস্যাটা একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়ে গেছে, বিদ্যুতের ক্রাইসিসটা যে আমাদের পুরনো ক্রাইসিসের নতুন করে যে ঘাড়ের উপরে এসে পড়েছে, এটার সাময়িক সমাধান হবে না দীর্ঘমেয়াদী সমাধান হবে? আমরা কি ক্যাপাসিটি চার্জের ওই বোঝা বহন করতেই থাকবো? আমরা কি কুইক রেন্টালের নামে কুইক প্রফিটের ওই বিদ্যুৎ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকবো? এরকম কত বিষয় আমাদের প্রত্যেক দিনের আলোচনায় আছে না? এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ উন্নয়ন যেগুলো দেখে, উন্নয়নের কথা ভুলে যায় প্রতিদিনের সমস্যার সামনে যখন পড়ে। যখন জিনিসের দাম দেখে, তখন মেট্রো রেল চলছে কিনা এটা তার কাছে বড় হয়ে আসে নাই। তখন তার আসে যে আমি তো আমার ছেলের চাকরিটা পাচ্ছি না, আমার তো পুলিশের কাছে গেলে আমি আমার প্রতিকার পাচ্ছি না, বরঞ্চ হয়রানির মধ্যে পড়ছি, আমি বিচারালয়ে বিচার পাচ্ছি না। ফলে আমার মনে হয় যে পার্লামেন্টকে ভাইব্রেন্ট করা মানে এই জায়গায় একটা হচ্ছে আইনের পয়েন্টের, ল পয়েন্টে ডিবেট হবে, কিন্তু গোটা দেশের মানুষ যেন একটু আস্থা, মানে আইনের একটা বড় দিক না, মানুষ যেন মনে করে বিচারটা আস্থা অর্জন করেছে, মানে বিচারটাকে আস্থার জায়গায় আনতে হবে। সেই জায়গায় আমরা মনে হয় যে এই ডিবেটটা চলুক, সাথে সাথে ডিবেটের জন্য একটা রেজাল্ট আসে, সেটাও আমরা দেখতে চাই। জি জাহাঙ্গীর ভাই, সরকারকে দিতে চাই কিন্তু সরকার টানছে বিয়ের দিকে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন, এবং আরেকটা কথা তিনি বলেছিলেন যে সরকার প্রধানের জনপ্রিয়তা বেড়েছে বাট সরকারের জনপ্রিয়তা কমছে। এই নানা রকম ওই যে গ্যাস, বিদ্যুৎ, নানা রকম সংকট সমাধান করা যাচ্ছে না, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন। যাক, ওইটা আমি বলতেছি। এখন আমাদের এমপি সাহেব কয়েকটা কথা বলেছেন, জাস্ট ছোট্ট করে বলি। যেমন আমাদের মহিলা এমপিরা আছে, আমাদেরও আছে, ওনাদেরও আছে। এই মহিলা এমপিরা তো নির্বাচিত না, অনির্বাচিত। তাই ওনাদের তো আমাদের কোনো জায়গায় দিতে হবে, সেই যে জায়গায় দেখ, হ্যাঁ আমরা দেখব যে সেই মহিলা এমপি সেখানে ঠিকমতো কাজ করতেছে না, যদি কাউকে ডিস্টার্ব করে, সেই ডিস্টার্ব যাতে না হয়, না করে, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে, অর্থাৎ যেহেতু আমাদের এমপি সাহেব, মুজাহিদ সাহেব নির্বাচিত এমপি, ওনার অনেক কথা বলার সুযোগ আছে, অনেক জায়গায় কথা বলতে পারে, কিন্তু ওইটা নিয়ে তো আমরা রাগ করে থাকলে হবে না। একটা এমপি যেহেতু তাকে এমপি বানানো হয়েছে, এই সংসদে যখন আইছে, তো সে যেহেতু বানিয়েছে তাকে তো কার্যকরী একটা জায়গায় দিবেন। আগের প্র্যাকটিস তো ছিল না, আইন তৈরি করবে একটা জায়গায় তো দিতে হবে, কাজ করতে দিবেন না। আপনাদের আসনগুলো দেন, হ্যাঁ না, সব জায়গায় না,
ঠিক আছে, সব মানে জায়গায় আপনারা যে এত ভালো হন, তা আপনাদের আসনগুলো দিয়ে বলেন যে ডাবল বরাদ্দ আপনাদের এলাকায় নেন, আমরা তো চাইতেছি না। না, আপনারা যদি আমরা আমার সেই এলাকায় জায়গায় দিব। দেন, হ্যাঁ। তারপরে ধরেন গণভোটের কথা আসছে, এই গণভোট নিয়ে তো আমরা কনসার্ন আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গণভোটে ভোট চেয়েছে। এখন গণভোটের এখানে কিন্তু একটা মানে শুভঙ্করে ফাঁকি আছে, যেটা গণভোট যে দুইটা সাবজেক্ট নিয়ে হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা ব্যালটে দেখি যে সেখানে 4টে সাবজেক্ট দেওয়া হয়েছে। বাট এটা নিয়ে কিন্তু আমাদের সংশোধনের ডিবেট হয়েছে। যাই হোক, ওগুলো নিয়ে আমি কথা বড় করতে চাই না। ভাই বলছে বারবার যে মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না, মন্ত্রীদের কথা আমরা তুলাধুলা করে ফেলতেছি সংসদে, মন্ত্রীদেরকে কথা বলতে আমরা দিচ্ছি না, মন্ত্রীদেরকে আমরা কথা বলতে দিচ্ছি না, বাট আমরা নিজেরাই কথা বলতেছি। আমরা বলতে বিরোধী দল কথা বলতেছে। আজকে দেখেন এই বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, উনি দাঁড়িয়ে উনি বলছে যে আমি এর পূর্বে আমি 2টা নোটিশ দিয়েছি, আমার সেই নোটিশে সুরা হয়নি কেন? যে নোটিশ দুটো দিয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, উনি নিজেই বলুক সেই 2টা নোটিশ দেওয়ার রাইট ওনার আছে কিনা বিরোধী দলের নেতার। এবং উনি এটাও বলছেন যে এটা আর আমার রাইট নাই, আমি দিয়েছি। তা আমার কথা হলো, আমরা যখনই যে কাজটা করি, আমরা যদি সচেতনতার সাথে করি, বা আমরা যদি বলি হ্যাঁ এটা নিয়ে, এর আগে যেমন উনি তেল গ্যাস নিয়ে কথা বলতে চেয়েছে, আমরা সেখানে 2 ঘন্টা মুলতবি করে সংসদে আমরা কথা বলেছি, একটা রেজাল্ট এসেছে। আমরা এটা নিয়েও কথা বলতে পারতাম, এটা নিয়েও কথা বলতে পারতাম। তো সব ব্যাপার মিলিয়ে আমাদের সবাইকেই এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। শুধু আমরা বললাম আর হয়ে গেল, আমরা সরকারি দল আছে বলে যে আমরা সব কিছু ভালো করতেছি তাও না, আবার সব কিছু খারাপ করতেছি তাও না, ভালো খারাপ মিলেই আমাদের সমন্বয় করে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের বক্তব্যটা ছিল কি জানেন, আপনার কি জানেন? আমার বক্তব্য ছিল যে সরকার প্রধান জনপ্রিয়তা বেড়েছে, সরকার জনপ্রিয়তা কম। না, এখন একটা সরকার প্রধান আর সরকার দুটা দুই জিনিস না, একই জিনিস। একটা জায়গায় ওনার অ্যাক্টিভিস্টটাই কিন্তু মানুষের চোখে পড়ে, যেহেতু উনি চিফ। হ্যাঁ, তার মানে ওনাকে আমরা সহযোগিতা করি বা ওনার সাথে আমরা কাজ করি, এটা ঠিক। এখন আমার যদি কোনো বদনাম থাকে, আমার সুনাম ক্ষুণ্ণ হয়, সেটা দলের উপরে বর্তাবে এবং ওনার উপরে যাবে, পিএমের উপরে যাবে। স্বাভাবিক কারণে পিএম যে কাজগুলো করে, আমরা সারা পৃথিবী কিন্তু পিএমকে ফলো করবে। তা আমি মনে করি পিএম যেহেতু পজিটিভ কাজ করতেছে, সরকার পজিটিভ কাজ করতেছে এবং আমরা তাদেরকে ফলো করতেছি। জি, ডক্টর আতিক মুজাহিদ, 2 মিনিট সময় পাবো, কোনো প্রশ্ন করবো না। দিস ইজ ডেঞ্জারাস। যদি প্রাইম মিনিস্টারের উপর চলে যায় সবাই ঘাড়ে, আজকেও দেখলাম পার্লামেন্টে, আমি খুব অনেস্টলি স্পিকিং, সবাই প্রাইম মিনিস্টার খুব ভালো করতেছে, বাকিরা খারাপ। দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। সবাই বলছে প্রাইম মিনিস্টার নেতৃত্বে, তার মানে ওনার ডিপার্টমেন্ট ফেল হইতেছে, তাহলে প্রাইম মিনিস্টার দায়ী। কিন্তু উনি কিন্তু স্বীকার করছে, যত ডিপার্টমেন্ট ফল করবে সব আমি বল, এই যে ভাই সাবধান। সুতরাং আলাদা করছে এক জিনিস, আপনার গ্যাস বিদ্যুৎ নাই, প্রাইম মিনিস্টার ফেলর। আমি কিন্তু ওই মন্ত্রীকে ধরবো না, কারণ উনি মন্ত্রীও তো ওর ঘাড়ে চাপাইতেছে। খেয়াল করেন, আমি প্রাইম মিনিস্টারের নেতৃত্বে খুবই, আমরা গ্যাস আসতেছে, এলএনজি আসতেছে 2 লক্ষ, অমুক আসতেছে, আবার প্রাইম মিনিস্টারের নেতৃত্বে আমাদের 2 বছরের টাকা হবে না, প্রাইম মিনিস্টারের নেতৃত্বে আমাদের অমুক হবে না। এটা কিন্তু ওনারা মন্ত্রীরা দায়িত্ব নিতে চায় না, এটা কিন্তু প্রাইম মিনিস্টার ঘাড়ে দিচ্ছে। ভাই আমি বলি ডেঞ্জারাস। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে আমরা অনেক জায়গায় ফেইলিওর হয়েছি। বাংলাদেশের কোনো মন্ত্রী তো কোনোদিন মানে আনসাকসেস হয় না, সবাই সাকসেস আর কি। ঠিক আছে, দায়িত্ব আমরা চাইতেছিলাম কি, দায়িত্ব নেন। আপনাকে প্রাইম মিনিস্টার দিছে, আপনি ওটা দায়িত্ব নেবেন। আপনার গ্যাস বিদ্যুৎ দিছে, আপনার একটা দায়িত্ব নেন। দায়িত্ব না নিয়ে আপনি প্রাইম মিনিস্টার নেতৃত্বে, এটা একটা খুবই চালাকি। সবাই ওনার ঘাড়ে রাখে বন্দুক করতেছে। ভাই রে ভাই, ভেরি ইন্টারেস্টিং। তো এই জায়গাটাতে দেখেন, আর একটা প্রশ্ন করছিল, এড়াই গেছে সবাই, উনি কিন্তু অনেকটা প্রশ্ন উত্তর এড়াই গেল। আপনি বলছেন যে গ্যাসের অভাবে প্রায় 900টা প্রতিষ্ঠান বন্ধ, একটা রিপোর্ট। 42,000 চাকরি গেছে, আরেকটা সিপিডি রিপোর্ট। আপনি তো সিপিডির প্রশংসা করলেন, অস্বীকার করলাম। আমি বলি অস্বীকার করলাম, আমি প্রথম ভালো রিপোর্ট আমি গুগল করে, একটা জায়গা থেকে 22,000, আমি বলি একটা জায়গা থেকে 22,000 গত 6 মাসে, আরেকটা জায়গা থেকে কত 7,000, এরকম আমি যোগ করলে ভাই অলমোস্ট অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। স্বীকার করেন যে আমাদের গ্যাসের অভাবে বন্ধ হয়েছে। আপনি এখানে ঢোকার সাথে এখানে বিদ্যুৎ গেছিল না ভাই? হ্যাঁ, অবশ্যই গেছে। মানে আপনি বলেন তাহলে বাংলাদেশে আমার বিদ্যুৎ সংকট আছে, আপনি অ্যাড্রেস করেন। আমি বলি এটা তো পিএম নিজে বলছে আছে, আপনি পিএম সেটা তো স্বীকার করছে, কিন্তু আপনার যে মন্ত্রী, আপনার মন্ত্রী কি বলছে, আপনার মন্ত্রী কি বলতেছে বলেন? আপনার মন্ত্রী বলতেছে লম্বা লম্বা তার, একটু লাইনগুলো যাইতে বিচ্ছিন্ন হয়, কোনো লোডশেডিং বলে কিছু নাই। মানে আপনি তার কি অ্যাকাউন্টেবল করলেন আমারে বলেন? ওই মন্ত্রীকে আপনি কি অ্যাকাউন্টেবল করছেন? আজকে ধরেন হান্নান মাসুদ প্রশ্ন করলো যে মেট্রো রেলের কস্ট কেন 3 গুণ বাড়লো? আমাদের প্রাইম মিনিস্টার সংকোচন নীতিতে গেছে, 50 লাখ টাকা ডিনারের খরচ বন্ধ করলো, আর এখানে কয়েকশো কোটি টাকা আমার এখানে যুক্ত হইলো শুধুমাত্র প্ল্যানিংয়ের অভাবের কারণে। বাহ, খুব চমৎকার না? তাহলে প্রাইম মিনিস্টার চাইতেছে ভালো, এই জন্য প্রাইম মিনিস্টার ইমেজ বাড়তেছে। তাহলে আপনি পরিকল্পনা মন্ত্রী, আপনার কাজটা কি? পরিকল্পনা কমিশন আছে, 2 জন মন্ত্রী আছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, এত লক্ষ কোটি টাকা মেগা প্রজেক্ট নিতেছেন, আপনি ভালো অ্যানালাইসিস করবেন না? এটার উত্তর উনি কি দিল? এক বিশাল গরুর রচনা দিল। এটা কি ধরনের আসলে বুঝলাম না। 1 মিনিট সময় আছে, রতন ভাইকে দিতে চাই। রতন ভাই, যদি আজকে যে আলোচনার সামারিটা একটু যদি বলেন। এই আলোচনাটা যেন আমাদের এই সৌজন্যমূলক আলোচনাটা যেন থাকে, আমরা চূড়ান্ত ডিবেটটা করব এবং ডিবেটের কেন্দ্রে যেন মানুষ থাকে।
ডিবেটের কেন্দ্রে যেন শুধু সংবিধান না থাকে, ডিবেটের কেন্দ্রে যে মানুষের জীবনের যে দুর্ভোগ, এই যে বেকার সমস্যাটা সমাধান হচ্ছে না, কিভাবে সমাধান হতে পারে, এই যুদ্ধ হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করবে, আমাদের সেক্ষেত্রে দেশটাকে রক্ষা করবো কিভাবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুইটা যুদ্ধ চলতেছে পৃথিবীতে। পুলিশের কেন মনোবল এখনো আসে না, লোকবল তো কমে নেই, তো মনোবল কমে গেল কেন? তাহলে এইটা আমাদের দেখতে হবে। এবং কোনো কোনো জায়গায় একটা জিনিস আমি আতিক মুজাহিদের সঙ্গে একমত, এর আগেও আমরা দেখেছি কোনো একজনকে যদি মহিমান্বিত করতে গিয়ে বাকিরা তখন অকর্মণ্য হয়ে পড়েন, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে তাকে সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু করে ফেলেন, ফলে অতি প্রশংসাও খুব খারাপ। এটা ঠিক আছে, অতি প্রশংসা কখনো কখনো একটা ফেসিবাদের জমিনও তৈরি করে। Exactly. ফলে সেই জায়গাগুলো একটু সতর্ক হতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে রেসপন্সিবিলিটিটা যেন মানে সবার ভিতরে ডিস্ট্রিবিউটেড থাকে, হয়। distribution হয়। ভাই, আরেকটা last ডিস্ট্রিবিউটেড না হলে তখন হবে কি, কেউ রেসপন্সিবিলিটি নেবে না, নো ওয়ান্স আমি রেসপন্সিবিলিটি। প্রায় 10 সেকেন্ড ভাই, আইন তৈরি হইতেছে, আইনমন্ত্রী কথা বলে না, শুধু এইটুক বললাম, তাহলে কে কথা বলতেছে? ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলে মানুষ। আমি 10 সেকেন্ড একটা বলতে, সেটা হলো যে আমাদের এমপি সাহেব যেটা বললেন যে সব ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমরা কেন টেনে নিয়ে আসছি, কিন্তু আমাদের এই যে সমস্ত ব্যাপারগুলোকে অনুমোদন তো প্রধানমন্ত্রীকে দিতে হয়। বাইরে যখন বড় কোনো জায়গায় কথা বলতে হয়, সেগুলো প্রধানমন্ত্রীকে করতে হয়। ওনারা তো বলেন যে প্রধানমন্ত্রী সব করছে, হ্যাঁ আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমরা করছি, এই কথাটা বলে। আর দায়িত্ব অবশ্যই যেটা বলছেন, দুইজনের সাথে আমি একমত যে যার যার সেক্টরে তার দায়িত্ব জাহাঙ্গীর ভাই, ডক্টর আতিক মুজাহিদ দায়িত্ব নিয়েই এবং কাজ করতে রাজিবুজ্জামান হবে। রতন, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।